This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে তৃণমূলের গালে আমরা এবার থাপ্পড় মারবো, ছটাস ছটাস করে থাপ্পড় মারবো, আর সেই তৃণমূল পার্টিটা আর থাকবে না। শুধু তাই নয় বন্ধুগণ, আপনারা পশ্চিমবঙ্গে দেখুন, অনেক তৃণমূলের নেতা এসে বলবে আমরা আদিবাসীদের জন্য এই করেছি, অমুক করেছি। আজকে আদিবাসীদের জন্য, কুর্মীদের জন্য কে করেছে? আমি দুটো উদাহরণ দিচ্ছি, বলুন কোন পার্টিতে? বড় পার্টি যেগুলো, কুর্মী একজনকে নিয়ে আমরা জেনারেল সেক্রেটারি করেছি। আপনাদের সামনে জ্যোতির্ময় সিং মাহাতো বসে আছে, কুর্মী সমাজের প্রতিনিধি, তিনি আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি। এটা আমরা করানোর সাহস দেখেছি। আদিবাসী সমাজের উদাহরণ দিচ্ছি, আদিবাসী সমাজের বন্ধুদেরকে কোথায় ক্যান্ডিডেট করা হয়? যে সিট আদিবাসীদের জন্য রিজার্ভ, এসটি সিট বলি, কি বলি তো আমরা, বুঝি তো, সেখানে শুধু আদিবাসীদেরকে দাঁড় করানো হয়। ব্যতিক্রমকে একমাত্র ভারতীয় জনতা পার্টি। কেন ব্যতিক্রম? উত্তর মালদা বলে একটা লোকসভা সিট আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। জেনারেল সিট, এসসি এসটিদের রিজার্ভ না, যে কেউ দাঁড়াতে পারে, বামুন দাঁড়াতে পারে, কায়েস্ত দাঁড়াতে পারে, এসসি দাঁড়াতে পারে, এসটি দাঁড়াতে পারে, যে কেউ দাঁড়াতে পারে। সেই জেনারেল সিট থেকে ভারতীয় জনতা পার্টি দুবার সাংসদ করেছে। কাকে? খগেন মুর্মুকে। উপরে দ্রৌপদী মুর্মু, পশ্চিমবঙ্গে খগেন মুর্মু। এই কাজ একমাত্র ভারতীয় জনতা পার্টি করেছে, দ্বিতীয় কোনো পার্টি করতে পারেনি। তাই বন্ধুগণ, এছাড়া আমাদের বিধায়ক কমলাকান্ত হাসদা থেকে আরো কত বিধায়ক আমাদের, তাদেরকে আমরা কুর্মী সমাজ, কাউকে আদিবাসী সমাজ থেকে করেছি। কিন্তু বন্ধুগণ, এখন হিন্দু হোক, আদিবাসী সমাজ হোক, সবার সামনে একটা বিপদ। মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো, তার দলবল এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। কোথায় যাবেন ভেবে রাখুন, কোথায় পালাবেন ভেবে রাখুন। যদি তৃণমূল কংগ্রেস নামক এই শক্তিকে যদি আমরা তাড়াতে না পারি, আপনার বাড়ি ঘর সমস্ত কিছু লুট হয়ে যাবে। আপনার মনিকা মাহাতোর সাথে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা আপনার ছেলে মেয়ের সাথে, আপনার মেয়ের সাথে ঘটতে বাধ্য হবে। তার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হন। পাশের দেশ বাংলাদেশ, এখান থেকে হয়তো অনেকটা দূরে, আমার বাড়ি যেখানে, সেখান থেকে সামান্য দূরে। কি হচ্ছে সেখানে? দীপু চন্দ্র দাস, খোকন দাস, তাকে মেরে দেয়া হলো, জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হলো, গলায় দড়ি ধরে টাঙিয়ে দেয়া হলো। তৃণমূলের মুখে রা নেই, একটাও কথা বলছে না। দোষ কি তার? সে হিন্দু, সেই জন্য পুড়িয়ে দেয়া হলো। ঢাকার রাস্তায়, ময়মনসিংহের রাস্তায় টাঙিয়ে দেয়া হচ্ছে। আর ভাবছেন, অনেকে ভাবছে, তৃণমূল বলছে ওটা তো বাংলাদেশে হচ্ছে, আমাদের এখানে কিছু হচ্ছে না। সিপিআইএম এর নেতার মুখ থেকে নতুন শব্দ শুনেছিলেন, লাভ জেহাদ। আর আজকে পশ্চিমবঙ্গে নতুন করে শুরু হয়েছে ল্যান্ড জেহাদ। বিভিন্ন জায়গায় জমি দখল চলেছে। শুধু পশ্চিমবঙ্গের ল্যান্ড জেহাদ নয়, এটা পশ্চিমবঙ্গকে রাস্তা করে পৌঁছে গেছে বনাঞ্চল, সীমাঞ্চলে বিহার, ঝাড়খণ্ডের জনসন্তুলনকে বদলে দিচ্ছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। র্যাডিকালাইজেশন কোন পর্যায়ে পৌঁছেছে? ওপার বাংলার মাটিতে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে, আর এখানে মালদায় তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিচ্ছে। এই অবস্থায় আমরা পৌঁছে দিয়েছি। মুর্শিদাবাদে দাঁড়িয়ে একজন 40 বছর বয়স্ক হিন্দু বিবাহিত নারী, তিনি বিএসএফ পুলিশ অফিসারকে বলছেন, গুলি চালান, আমার বুক ঝাঁঝরা করে দিন, আমি আপনার হাতে মরতে চাই, কিন্তু অন্যের হাতে শরীরকে অপবিত্র হতে দেব না। আপনারা দেখলেন বাংলাদেশে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে দীপু দাসকে। কে দীপু দাস? কি তার অপরাধ? তদন্তের পরেও কোনো অপরাধ তার বিরুদ্ধে প্রমাণ করা যায়নি, কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই। একজন মানুষের উপরে লিঞ্চিং হলো, তারপরে তাকে জীবন্ত যখন পোড়ানো হচ্ছে, তার ভিডিও করে কিছু মানুষ উল্লাস করছেন। এটা কোন জগৎ? এটা কোন পৃথিবী? বেরোয় যে আব্দুল রহিম গাজী, ওই মহিলা বিএলও, তিনি সঠিক কাজ করছিলেন। কারণ এই যে আব্দুল রহিম গাজী, এ বাংলাদেশ থেকে আসা লোক, বাংলাদেশি মুসলমান, তার ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার কথা না। আমাদের বিমলী দিদি, বিমলী টুডু বিএলওর কাজ সঠিকভাবে আইন অনুসারে, ন্যায় অনুসারে করছিল, যে না তোমার নামে কমপ্লেন করবো আমি উপরে,
সে সত্যি কথা কাজ করেছে বলে এই তৃণমূলের দুধেল গায়ে বিমল টুডুর বাড়িতে গিয়ে হামলা করেছে। আজকে আদিবাসীদের গায়ে হাত দিচ্ছে, সাধারণ অন্যান্য হিন্দু সমাজের গায়ে হাত দিচ্ছে। দিদির দুধেল গায়েরা এমন অবস্থায় পৌঁছে গেছে যে আপনার বাড়ির ভিতরে, আমার বাড়ির ভিতরে ঢুকে গিয়ে মহিলাদের গায়ে হাত দিবে যদি আমরা সচেতন না হই। কি সচেতন হব না? কি সচেতন হওয়া উচিত কি না? 21 সালে এরকম অত্যাচার হয়েছিল আমাদের বাড়িতে, প্রত্যেক জেলায় জেলায় শহীদ হয়েছিল আমাদের কর্মীরা। তৃণমূল ভেবেছিল বিজেপি 77টা সিট পেয়েছে, মেরে ফেটে ফাটিয়ে বিজেপিকে ভিতরে ঢুকিয়ে দিব, বিজেপির কেউ বেরোবে না। আমরা 38% ভোট পেয়েছিলাম 2021 সালে, আমাদেরকে মেরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমাদের এই 24 সালে ভোট হলো, 38% বেড়ে 39% হয়েছে, 1%ও কিন্তু কমেনি 38 থেকে। আর এইবার 26-এ আমরা সরকার গঠন করব আর তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে ফেলবো, সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমাদের এখান থেকে যেতে হবে। তখন তৃণমূল ভেবেছিল যে বিজেপিকে মারবো, ঘরে ঢুকাবো, বিজেপির বুথ সভাপতিকে মারবো, বিজেপি ফিনিশ। এখন তৃণমূল বুঝতে পারছে বিজেপি কি জিনিস, এখন বুঝতে পারছে বিজেপি কি জিনিস। কারণ কি, কিছুদিন আগে ভাইপো গেছিল ইলেকশন কমিশনের কাছে, গিয়ে সেখানে ইলেকশন কমিশনের কাছে গিয়ে অনেক হম্বিতম্বি করেছে। হম্বিতম্বি করার পর ইলেকশন কমিশন যখন মুখের উপর জবাব দিয়েছে, মাথার তার গেছে কেটে। পাগলা তারপর থেকে ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে, যাকে পাচ্ছে তাকে গুতোচ্ছে, যাকে পাচ্ছে গুতোচ্ছে তাকে। এখন নিজেদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। আমি যখন এখানে আসছিলাম কলকাতা থেকে, আমাকে টিভি চ্যানেলগুলো ফোনে বক্তব্য রাখতে বলছে, ওই যে দাদা শওকত মোল্লা যিনি ভাইপোর ডানহাত, আর তার সাথে আরাবুল ভাঙর বলে একটা বিধানসভা আছে, দুজনেই তৃণমূল, দুজনকে বোম মারছে, এ ওকে বোম মারে, ও ওকে বোম মারে, কার কত বোম নিয়ে লড়াই চলছে। আমি বললাম ওই যে হয় না জিন, হয় জিন বোতলের মধ্যে থাকে, বোতল থেকে বের হয়ে গেলে পরে জিন ঘাড়ে উঠে বসে। তো তৃণমূল এখন এই দুধেল গাইদেরকে এমন করেছে যে তারা বোতলের মধ্যে থেকে যখনই বাইরে বেরিয়ে আসে তখন সাধারণ মানুষের ঘাড়ে বসতে চায়, বোম আর গুলির লড়াই চড়তে চায়। যারা বোম আর গুলির লড়াই দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাদের পরিষ্কার বলে দিই, প্রত্যেকটা বোম আর গুলির হিসাব বিজেপি নেবে, ভারতীয় জনতা পার্টি নেবে, কাউকে ছেড়ে কথা বলবো না, প্রত্যেকটার হিসেব হবে। আমাদের জ্যোতির্ময়দা আগেই বলে দিয়েছে বুলডোজার থাকবে, ওটা আমাদের সময় আমরা ক্ষমতায় এলে নিয়ম করে দেব। থানার সামনে পুলিশের গাড়ি থাকবে, জিপ থাকবে, টাটা সুমো থাকবে, সব থাকবে, আর তার মধ্যে চকচক করবে হলুদ রঙের বুলডোজার। হলুদ রঙের বুলডোজারটা চকচক করবে, কারণ তৃণমূলের নেতারা যেখানে এই ধরনের কোথাও লোকের জায়গা দখল করে, সরকারি জায়গা দখল করে, বাড়ি করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছে, প্রত্যেকটা সাধারণ মানুষের টাকার হিসেব হবে, সেই ব্যবস্থা আমরা করব। এখন চোর ভাইপো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ভাইপোকে চেনেন তো আবার আপনারা? হ্যাঁ, ভাইপোর মহিমা কীর্তন এখানে পৌঁছে গেছে তো নিশ্চয়ই। ভাইপোর কাজ কি গোটা বছর খুঁজে পাবেন না, গোটা বছর জিম করবে, আরো কি সব করে সেগুলো আপনাদের সামনে বলতে পারবো না, একটু কান খোলা রাখবেন, আপনারাও খবর পাবেন কি সব করে। গোটা বছর ঘুরে দেখবেন না, ভোটের আগে একদম সেজে গুজে বাবু বেরিয়ে পড়বে। এখন আবার কি করেছে, মঞ্চতে হয় না, মঞ্চর মাঝখান দিয়ে একটা লম্বা র্যাম্প বানিয়েছে, র্যাম্প, ফ্যাশন শো যেরকম থাকে কি না, যেখানে মেয়েরা হাঁটে ফ্যাশন শো এর সময়, আপনারা টিভিতে দেখেছেন মনে হয়, সেরকম ভাইপো মাঝখান দিয়ে হাঁটছে। সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। ভাইপোর হচ্ছে সেই অবস্থা, সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। আর এই যদু বলছে জনগণকে যা বলবো জনগণ নাকি তাই বিশ্বাস করে নেবে। এখন ভয় পাচ্ছে, এসআইআর হচ্ছে, এসআইআর বলছে বন্ধ করে দেব। কেন বন্ধ করে দেব? মানি না এসআইআর। আরে এসআইআর কেন হচ্ছে? বিজেপি এসআইআর করাচ্ছে? এসআইআর তো নির্বাচন কমিশন করাচ্ছে, 1952 সাল থেকে হয়, আজকে নতুন হচ্ছে এরকম নয়। তুই পড়াশুনো করিস, তুই পড়াশুনো করে দেখ, 1952 সাল থেকে এসআইআর হচ্ছে। 2002-03 পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল। সেই এসআইআর কি বলছে, যারা ভারতের নাগরিক তারা ভোট দেবে, যারা ভারতের নাগরিক না তারা ভোট দেবে না। তো হক কথা, সত্যি কথা। তো ভারতের নাগরিকরাই তো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি হবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি হবে সেটা নির্ণয় করবে। অন্য কেউ কি নির্ণয় করার উচিত?
কি মনে হয় বাংলাদেশের লোকেদের নির্ণয় করা উচিত যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে, না ভারতবর্ষের লোকেদের নির্ণয় করা উচিত? কি মনে হয় আপনাদের? ভারতবর্ষের লোকেদের সেই অধিকার সংবিধান দিয়ে গেছে যে তারা ভারতবর্ষের লোকেরা কে নির্ণয় করবে যে প্রধানমন্ত্রী কে হবে, মুখ্যমন্ত্রী কে হবে। আর তারা বলছে বিজেপির নেতারা, অর্থাৎ আমরা নাকি দিল্লির নাকি দালালি করি। আরে আমরা দিল্লির দালালি করি না, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। হ্যাঁ, আমরা 100 বার স্বীকার করছি আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, কারণ আমাদের নরেন্দ্র মোদী 80 কোটি মানুষকে 2029 সাল পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে, সেই জন্য আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করে দিয়েছে, তার জন্য আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। ভারতবর্ষের দিকে চোখে চোখ তুলে কেউ তাকালে সার্জিক্যাল স্ট্রাইক হয়, ওপারে ভারতীয় সেনা ঢুকে গিয়ে উগ্রপন্থীদের শায়েস্তা করে আসে, সেই জন্য আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। আর যতদিন জীবন থাকবে ততদিন আমরা নরেন্দ্র মোদীর ভক্ত হব। মুখ্যমন্ত্রী ছিলেন খড়গপুরে, তিনি বললেন সারা রাত কি খড়গপুরে এমনি বসেছিলাম নাকি, আমি ঝড়ের মুখ পর্যন্ত ঘুরিয়ে দিতে পেরেছি। অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সব পারেন। আমাদের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের স্বপ্নের বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর সামনে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী গীত বিতানের সামনে কবিতা বিতান দাঁড় করিয়ে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী গীতাঞ্জলির পরিবর্তে কথাঞ্জলি নিয়ে আসতে পারেন। জগন্নাথ দেব অনেকক্ষণ বিচার বিবেচনা করে দেখলেন এর সঙ্গে পারা যাবে না, ফলে আমি যাই। জগন্নাথ দেব শেষ পর্যন্ত এলেন, বললেন যে হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি। জগন্নাথ দেব হয়তো ভেবেছিলেন তিনি মনে যে এর বিসর্জন তো আমার উপস্থিতি দিয়ে হওয়া দরকার, ওই দীঘা তো আর অত্যন্ত পবিত্র জায়গা, কারণ ওখানে স্বাধীন তাম্রলিপ্ত সরকার তৈরি হয়েছিল। দেশপ্রাণ বীরেন শাসমলের জমি, মাতঙ্গিনীর জমি, বিদ্যাসাগরের জমি, ক্ষুদিরামের মাটি, ওখানে নয় বিসর্জনটা হোক। কিন্তু মুখ্যমন্ত্রী আবার জগন্নাথ দেবের উপর ভরসা রাখতে পারলেন না। তিনি আবার নিউ টাউনে চলে এলেন, ঘুরে ফিরে নিউ টাউন, বলেন আমি দুর্গা মন্দির তৈরি করব। দুর্গা মন্দিরের জন্য জেসিবি মেশিন এলো, মাটি কাটা শুরু হয়ে গেল। হঠাৎ প্রগতিশীল কিছু মানুষজন তারা বললো এই জমি তো আমাদের জমি, আমরা মুসলমান, আমাদের জমির ওপরে কোনো দেবমূর্তি তৈরি হবে না। রাতারাতি সঙ্গে সঙ্গে বদল। মুখ্যমন্ত্রী কি করলেন? মুখ্যমন্ত্রী চলে গেলেন শিল্পের জন্য যে জমি অধিগ্রহিত ছিল সেখানে এখন তার দুর্গা মন্দির তৈরি হবে। নাম কিন্তু দুর্গা মন্দির নয়। যেমন জগন্নাথ ধাম, আগে জগন্নাথ ধাম ছিল না। জগন্নাথ ওখানে এসে বললেন আরে ভাই তুই যা করলি শেষ পর্যন্ত আমার সঙ্গে বেইমানি, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে তো যা করার করে দিয়েছো। শেষ পর্যন্ত আমাকে জগন্নাথ দেব কালচারাল সেন্টার বলে এখানে ডেকে নিয়েছে, হঠাৎ হিট টাকা খরচা করে জনগণের টাকায় মন্দির বানিয়ে হঠাৎ হিট কালচারাল সোসাইটি থেকে জগন্নাথ ধাম কি করে হয়ে গেল? এতদিন পর্যন্ত স্কুল শিক্ষকরা প্রতারিত ছিল, প্রাইমারি শিক্ষকরা প্রতারিত ছিল, কারণ তাদের মেধাকে প্রতারিত করে চাকরি বিক্রি করে দেওয়া হয়েছিল। প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতিকে আর তৃণমূল কংগ্রেসকে সমার্থক শব্দ বানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার তো জগন্নাথের সঙ্গে প্রতারণা করে ওখানে আবার গুঁতো, ধর্মনিরপেক্ষ মানুষের গুঁতোয় এখন শিল্পের জন্য যে জমি নেওয়া হয়েছে ওখানেও একটা কালচারাল হেরিটেজ সেন্টার তৈরি হবে। হয়ে যাওয়ার পরই দেবী দুর্গার মূর্তি ওখানে প্রতিষ্ঠিত হবে। ওখানেও শেষ নয়, দেবী দুর্গার উপরেও ভরসা রাখতে পারছেন না। বলছেন মা দুর্গা তো ভেতরে ভেতরে ক্ষেপে আছে। ক্ষেপে থাকার কারণ কি? কারণ আমরা তো জানি দুর্গা পুজোকে বরণ করে মহিলা করবার পরে সিঁদুর লাগিয়ে তারপর প্রণাম করে মা দুর্গার বিসর্জন হয়। উনি বলছেন বরণের পরেই আমাকে স্যালুট দিতে হবে, স্যালুট। দুর্গা স্যালুট দেবে, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবেন কার্নিভাল। বরং ভেতরে মা দুর্গার মনের মধ্যে কি ইচ্ছে আমার জানা নেই, সেজন্য উত্তরবঙ্গে আরেকটা জায়গায় যাচ্ছেন, বলছেন মহাকাল। সঙ্গে সঙ্গে ছাত্ররা পেছন দিকে ফিসির করে, এ নিশ্চয়ই অপা মাস্টারমশাই। না, অপা মাস্টারমশাই মানে কি? অপায়া জানতাম, অপাটা মানে কি? বলে ও জানিস না, অপা মানে হচ্ছে ওই যে অর্পিতা আর পার্থ, এই মাস্টারটা মনে ওই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই জন্য হচ্ছে অপা মাস্টারমশাই। মনে আছে সেদিন পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছিল?
পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছে, বান্ধবীর বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছে, মেশিন টাকা গুনতে গুনতে মেশিন খালাস, মেশিনের ধোঁয়া বেরিয়ে গেছে, তাও টাকা শেষ হচ্ছে না। কত? 51 কোটি বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেছে। কার বান্ধবী? আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী, তার বাড়ি থেকে। আমি সেদিন পাড়ার মাসিমাদেরকে, বৌদিদেরকে দেখি, সব মাসিমা বৌদিরা সন্ধ্যাবেলা হলে সিরিয়াল দেখে, কি দেখে কি না, সেদিন দেখি আর কেউ সিরিয়াল দেখছে না, সেদিন সবাই টিভি চালিয়ে খবর দেখছে। আমি আমার পাশের বাড়ির বৌদিকে জিজ্ঞেস করলাম, কি বৌদি, আজকে সিরিয়াল ছেড়ে খবর দেখছেন? বলে, আরে ভাই, সিরিয়ালে তো 2টো করে বউ থাকে, পার্থদার তো 4টে বান্ধবী পাওয়া গেছে, তাই আমরা সিরিয়াল ছেড়ে এখন পার্থদাকে দেখছি। এটা গল্প, কিন্তু এর বাস্তবিকতা পশ্চিমবঙ্গটাকে এরা কোন জায়গায় পৌঁছে দিয়ে গেছে। পশ্চিমবঙ্গটাকে ওদের একবার জিজ্ঞাসা করুন, হরিয়ানার নির্বাচনের আগে, দিল্লির নির্বাচনের আগে কোনো এসআইআর ছিল না, বিহার নির্বাচন হয়েছে এসআইআর এর পরে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এতটাই ভয় পেয়েছে যে দিল্লির নির্বাচনে তারা ছিল, কিন্তু পার্শ্ববর্তী রাজ্য বিহারের নির্বাচনে লালু প্রসাদের ছেলের পাশে একবারও গিয়ে দাঁড়ালো না। দেখুন, এটা কি বেইমানি নয়? একটু তো ভালোবাসা উনি দেখাতে পারতেন। মুখ্যমন্ত্রী যখন রাজীব কুমারকে বাঁচানোর জন্য কলকাতার রাস্তায় মুখ্যমন্ত্রী হিসেবে বসে পড়লেন, একমাত্র যিনি ছুটে এসেছিলেন তার নাম হচ্ছে তেজস্বী যাদব। কারণ মুখ্যমন্ত্রী যিনি একসময়, উপেন বিশ্বাস, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কয়েকশো কোটি টাকার প্রলোভন ছেড়ে লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করেছিলেন, যিনি হিরো ওয়ার্কশিপ পাচ্ছিলেন সারা ভারতবর্ষ জুড়ে, সেই উপেন বিশ্বাসের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তাকে নির্বাচনে প্রার্থী করেছিলেন, রাজ্যের মন্ত্রী করেছিলেন। উপেন বিশ্বাস দলে থাকার পরেও লালু প্রসাদ যাদবের ছেলে কিন্তু তার পাশে এসে বসেছিলেন। উপেন